আসসালামু আলাইকুম। এখন আমরা মাইক্রো মিনারেলস শুরু করব। প্রথমে শুরু করছি আয়োডিন নিয়ে। আয়োডিনটা কোথায় কোথায় পাওয়া যায়? এই যে আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, তারপরে সমুদ্র উপকূলে জন্মানো যে ফ্রুট ভেজিটেবলস আছে সেগুলোতে। ফাংশনটা কি? থাইরয়েড হরমোন সিনথেসিস। থাইরয়েড হরমোন যেমন ধরো T4, T3, এগুলোর দেখবা কেমিক্যাল নামে রয়েছে টেট্রাআয়োডোথাইরোনিন, ট্রাইআয়োডোথাইরোনিন। তার মানে কি এগুলো কিন্তু আয়োডিনের যৌগ। এখন যদি আয়োডিন কেউ কম খায় বা ডেফিসিয়েন্সি কোনোভাবে হয়, সেক্ষেত্রে কি থাইরয়েড হরমোনটা কম রিলিজ হবে, হাইপোথাইরয়েডিজম হবে। আর ইন দ্য লং রান এটার কারণে কী হবে? গয়টার হবে। দেন টক্সিসিটি, যদি কেউ বেশি খায় সেক্ষেত্রে কি থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি স্টিমুলাস পাবে থাইরয়েড হরমোন সিক্রেশনের জন্য। তখন কি হবে? থাইরয়েডে ইনফ্লেমেশন হবে, থাইরয়েডাইটিস হবে, আর কিছু ফাংশন লস করবে। তো এখানে দেখো লেখা আছে ইম্পেয়ারমেন্ট অফ থাইরয়েড ফাংশন। দেন RDA 150 মাইক্রোগ্রাম পার ডে। তারপরে আসি জিঙ্কে। জিঙ্কের ফাংশনটা কি? এটা কার্বনিক এনহাইড্রেজের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তাছাড়া এটা কিন্তু পিটুইটারি থেকে নিঃসৃত যে গোনাডোট্রপিন আছে সেটা রিলিজে ভূমিকা রাখে। এজন্য দেখো লেখা আছে সাপোর্টস গোনাডাল অ্যাক্টিভিটি। দেন এটার গ্রোথ অ্যান্ড ওন্ড হিলিংয়েও ভূমিকা আছে। এখন যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি গোনাডোট্রপিন রিলিজ কম হবে, তাহলে হাইপোগোনাডিজম হবে অ্যান্ড ইনফার্টিলিটি হবে। তারপরে দেখবা তোমরা শিশুদের বেবি জিঙ্ক নামের এক প্রকার ট্যাবলেট আছে, জিঙ্ক সালফেট, যেটা টিভিতে অ্যাডভার্টাইজ দেয়। তো এটা কিসের জন্য দেওয়া হয়? শিশুদের ডায়রিয়া, গ্রোথ ফেলার, এটার কারণে। তো এখান থেকে মনে রাখতে পারো যে গ্রোথ ফেলার কিসের জন্য হয়? জিঙ্কের অভাবে, এটা মনে রাখতে পারো। তারপরে দেখো ইম্পেয়ার্ড হিলিং ডার্মাটাইটিস, এছাড়াও আছে ইমিউনোলজিক্যাল কিছু প্রবলেম হয়, কারণ জিঙ্ক কিন্তু ইমিউন সিস্টেমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টক্সিসিটিটা কি? দেখো মিনারেল যদি কেউ বেশি খায় তাহলে কি অ্যাবজর্পশানে সমস্যা হবে, দেন গ্যাস্ট্রো এন্টারাইটিস হবে। RDA কত? 15 মিলিগ্রাম। দেন আয়রনের ডায়েটারি সোর্সটা আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা মনে রাখতে পারো, ইনশাল্লাহ কখনোই ভুল হবে না। দেখো আমরা যখন ডাক্তারের কাছে যাই কোনো অ্যানিমিয়ার রোগীকে নিয়ে, তখন কিন্তু ডাক্তার প্রায় পরামর্শ দেয় যে কলা খাবেন বেশি করে বা পেয়ারা খাবেন। তো এই ব্যানানা, গোয়াভা এগুলো কিন্তু আয়রনের একটা ভালো সোর্স, প্ল্যান্ট সোর্স। এছাড়াও আছে, দেখো আমরা জানি লিভারে কিন্তু আয়রন জমা থাকে, ফিজিওলজিতে তোমরা পড়েছো। তো সেক্ষেত্রে লিভারটাও একটা সোর্স। আরও কি সোর্স আছে? দেখো পেশিতে মায়োগ্লোবিন থাকে। মায়োগ্লোবিন কি দিয়ে তৈরি? মায়োগ্লোবিন আয়রন দিয়ে তৈরি, মানে মায়োগ্লোবিনের একটা কম্পোনেন্ট হলো আয়রন। তো তার মানে কি আমরা মাছ মাংসেও আয়রন পাবো, আর ডিম কি সুষম খাবার, সুতরাং এগেও আমরা আয়রন পাবো। দেন ফাংশন, আয়রনটা কি হিমোগ্লোবিন সিনথেসিসে ভূমিকা রাখে, মায়োগ্লোবিন সিনথেসিসে ভূমিকা রাখে। ডেফিসিয়েন্সি সিমটমস, আয়রন যদি কেউ কম খায় তাহলে কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। টক্সিসিটিটা কি? হেমোক্রোমাটোসিস, এক্ষেত্রে বডিতে বেশি আয়রন অ্যাবজর্পশান অ্যান্ড অ্যাকুমুলেশন হয়, এটা কিন্তু একটা জেনেটিক ডিজিজ। এখন আরডিএটা কিন্তু মনে রাখতে হবে, মেলের জন্য কম আর ফিমেলের জন্য বেশি। তো মেলে কত? 10 থেকে 20 মিলিগ্রাম পার ডে, আর ফিমেলে কত? 15 থেকে 30 মিলিগ্রাম পার ডে। ফিমেলে বেশি হওয়ার কারণ কি? কারণ তাদের মেনস্ট্রুয়েশন হয়। এছাড়াও
প্রেগন্যান্সি ল্যাকটেশনে চাহিদাটা আরও বেড়ে যায়, দিয়ে কত হয় 40 মিলিগ্রাম পার ডে। দেন আসি কপার। কপারের ফাংশনটা কি? বিভিন্ন এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, যেমন ক্যাটালেস, সাইটোক্রোম, অক্সিডেজ। আর আরও দুইটা লিখে দিয়েছি দেখো, এএলএ সিনথেজ অ্যান্ড টাইরোসিনেজ। এটা কিন্তু এই সেরোপ্লাজমিনের মাধ্যমে আয়রন অ্যাবজর্পশনে ভূমিকা রাখে কপার। দেখো লেখা আছে ইনক্রিজেস আয়রন ইউটিলাইজেশন। এছাড়াও আরেকভাবে ইউটিলাইজ করে, সেটা হলো এই এএলএ সিনথেজ যেটা এনজাইম, সেটা কিন্তু এই আয়রন দিয়ে হিম তৈরিতে ভূমিকা রাখে, দিয়ে কি আয়রনটাকে ইউটিলাইজ করে। তো এখানে দেখো লেখা আছে আয়রন ইউটিলাইজেশন। আর ডেফিসিয়েন্সি হলে কি হবে? অ্যানিমিয়া হবে তাহলে। তারপরে দেখো আমি লিখে দিয়েছি টাইরোসিনেজ নামের একটা এনজাইম, যেটার কোফ্যাক্টর হিসেবে কপার কাজ করে। তো এই টাইরোসিনেজ এই এনজাইমটা কী করে? টাইরোসিন থেকে মেলানিন তৈরি করে। তো যদি টাইরোসিনেজ এনজাইমটা ঠিকমতো কাজ করতে না পারে কপারের অভাবে, তাহলে মেলানিন তৈরি হবে না। আর তাহলে কি হবে? হাইপোপিগমেন্টেশন হবে। তারপরে এই কপার ডেফিসিয়েন্সি হলে কিন্তু মাইলোপ্যাথিও হয়। আর সেক্ষেত্রে কি হবে? নিউরোলজিক্যাল ডিফেক্ট হবে, মাসেল উইকনেস হবে। টক্সিসিটিটা কি? উইলসনস ডিজিজ, এটা একটা জেনেটিক ডিজিজ। এক্ষেত্রে লিভারে কপারগুলো অ্যাকুমুলেট করে। জেনারেলি কি হয়? জেনারেলি এই কপারগুলো, অতিরিক্ত যে কপার, সেটা হলো বাইলের মাধ্যমে এক্সক্রিশন হয়ে যায়, ফিসাল এক্সক্রিশন। এখন এই উইলসনস ডিজিজটা থাকলে এক্সক্রিশন ঠিকমতো হয় না, লিভারে অ্যাকুমুলেট করে। আর এই কপার আয়নগুলো কি তখন কি করে? ওই যে পারক্সাইড জাতীয় পদার্থ, এগুলোকে ভেঙে ফ্রি রেডিক্যাল তৈরি করে, অতিরিক্ত কপার। এই ফ্রি রেডিক্যালগুলো লিভারকে ড্যামেজ করে দেয়। তো এটাই উইলসনস ডিজিজ। আর ডে কত? 2 থেকে 4 মিলিগ্রাম। দেন কোবাল্টটা ভিটামিন বি12 আর কোবালামিনের গাঠনিক উপাদান। ডেফিসিয়েন্সি হলে তাহলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে, বোঝাই যাচ্ছে। তারপর ক্রোমিয়ামটা কি? ইনসুলিনের সাথে সম্পর্কিত। তো এখন যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি ইনসুলিন নিঃসৃত হবে না ঠিকমতো, যতটুকু মাত্রায় হওয়ার কথা ছিল ততটুকু হবে না। তাহলে কি হবে? ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, অর্থাৎ গ্লুকোজ টলারেন্সের সমস্যা হবে। ধরো কেউ বেশি গ্লুকোজ খেলে, সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, নিয়ন্ত্রণে আসতে পারবে না, তখন কিন্তু রোগী অনেক বড় সমস্যায় পড়বে। দেন সেলেনিয়ামটা গ্লুটাথায়ন পার অক্সিডেজের কম্পোনেন্ট হিসেবে কাজ করে, তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। আর সেলেনিয়ামটা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট কী করে? সেল মেমব্রেনের পারমেবিলিটিটাকে ঠিক রাখে। তো এটা ডেফিসিয়েন্সি তাহলে কি হবে? মায়োপ্যাথি, মাংসপেশির সমস্যা হবে। আরডিএটা কত? 50 থেকে 100 মাইক্রোগ্রাম। ফ্লোরাইড, দেখবা টুথপেস্ট কেনার সময় বা অ্যাডভার্টাইজ দেখবা যে ফ্লোরাইড টুথপেস্ট, বিভিন্ন টুথপেস্টের অ্যাডভার্টাইজ দেওয়ার সময় বলে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে ফ্লোরাইডের সাথে এই দাঁতের কোনো না কোনো একটা সম্পর্ক রয়েছে। তো দেখো এখানে লেখা আছে ফাংশনে, ইনক্রিজেস দ্য হার্ডনেস অফ বোনস অ্যান্ড টিথ অ্যান্ড প্রিভেন্টস টুথ ডিকে। আর ডেফিসিয়েন্সি হলে তাহলে কী হবে? ডেন্টাল ক্যারিস, অর্থাৎ দাঁতের ক্ষয় যেটাকে বলে। আরডিএ কত? 3 মিলিগ্রাম। তো এরপরে আছে দেখো মোলিবডেনাম অ্যান্ড ম্যাঙ্গানিজ, এগুলো বিভিন্ন এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা আসলে পড়ে নিলেই হবে, বোঝানোর তেমন কিছু নেই। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই আশা রেখেই আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।